বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরঙ্গা কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস মাইক্রো ইকোনমিক্স, এবং আজকে আমরা আলোচনা করব থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন বা উৎপাদন তথ্য এবং ব্যবসা সংগঠন নিয়ে। এই আলোচনায় কয়েকটি জিনিস থাকবে। যে প্রথমেই হচ্ছে যে উৎপাদন কাকে বলে, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কত প্রকার, তারপর উৎপাদন অপেক্ষক কী, উৎপাদনের বিভিন্ন উপকরণ কী, তারপরে কত রকম ব্যবসা সংগঠন বাংলাদেশে আছে, এই সব কিছু নিয়েই আজকের আলোচনা হবে। এই আলোচনা তোমরা আশা করি সবাই উপকৃত হবে। প্রথমে হচ্ছে উৎপাদন কাকে বলে। সাধারণত আমরা যেটা কোনো কিছু তৈরি করাকে আমরা উৎপাদন বলি, কিন্তু অর্থনীতিবিদরা মনে করে যে মানুষ আসলে কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না। সে শুধু কী করতে পারে, প্রকৃতি প্রদত্ত সম্পদের আচার আকৃতি রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। অতএব যে প্রক্রিয়ায় নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। যেমন মানুষ বন থেকে কাঠ কেটে এনে সেই কাঠ দিয়ে টেবিল, চেয়ার, ফার্নিচার নির্মাণ করে। এক্ষেত্রে গাছকে আসবাবপত্রে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে উৎপাদন। এবং অর্থনীতির ট্রেসার বলছে, যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগের সমষ্টিকে বোঝায়। এবং উৎপাদনের উপকরণ হলো চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তবে বর্তমানে প্রযুক্তিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে গণ্য করা হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে পঞ্চম উপাদান। তারপরে আমাদের লাগবে সেটা হচ্ছে মোট, গড় এবং প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন একক ব্যবহার করে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন বলে। একে টিপি দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটা প্রতিষ্ঠান প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রমিক যথাক্রমে 15, 25 এবং 11 উৎপাদন করছে, তাহলে মোট উৎপাদন হবে, যোগফলটা হলো 51। দ্বিতীয় হচ্ছে গড় উৎপাদন। মোট উৎপাদনকে মোট ব্যবহৃত উপকরণ দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে। যেমন উপরের উদাহরণে 3 জন কাজ করছে 51 একক, তাহলে 3 সূত্র 51, তাদের গড় হচ্ছে 17। তারপর হলো প্রান্তিক উৎপাদন। উপকরণের নিয়োগ 1 একক পরিবর্তন হলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। একে এমটি দ্বারা প্রকাশ করা হয়। যেমন কোনো প্রতিষ্ঠানে 2 জন শ্রমিক 30 একক উৎপাদন করে, 3 জন শ্রমিক যদি 33 একক করে, তাহলে প্রান্তিক উৎপাদন হবে 3 একক। তারপরে আমাদের যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি একটা আছে, সেটি লাগবে। সেটা হচ্ছে যে বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য একই জমিতে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করার পরও উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। তা থেকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অবতারণা হয়েছে, যার অন্যতম প্রবক্তা হলো রিকার্ডো মার্শাল মিল প্রমুখ অর্থনীতিবিদ। এখানে বলা হয়েছে উৎপাদনের একটি উপাদান স্থির রেখে অন্য উপাদান বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, আর প্রান্তিক উৎপাদন কমে, যাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলা হয়। তারপরে মাত্রাগত উৎপাদন আছে। সকল উপকরণের একটা নির্দিষ্ট হারে পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। এক্ষেত্রে সকল উপকরণের পরিবর্তন হয় বলে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মাত্রাগত 3 প্রকার। যেমন একটা হলো স্থির মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন এবং ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। তারপর আমাদের যেটা মাথায় রাখতে হবে যে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে ফারাক বা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এই যে উৎপাদন অপেক্ষক সকল উপকরণ পরিবর্তনশীল হয় না, সেটা হলো স্বল্পকালীন। আর যে উৎপাদন অপেক্ষকের বেলায় সকল উৎপাদন এককই পরিবর্তন হয়, সেটা হচ্ছে দীর্ঘকালীন।
তারপর সম উৎপাদন রেখা কাকে বলে এটা আমাদের জানতে হবে। সেটি হচ্ছে এই যে দুটি উপকরণের সংমিশ্রণে প্রাপ্ত রেখা যার প্রত্যেক বিন্দুতে উৎপাদন সমান তাকে সম উৎপাদন রেখা বলে। সম উৎপাদন রেখার প্রত্যেক বিন্দুতে উৎপাদন সমান হয় উপকরণ সংমিশ্রণ পছন্দের ক্ষেত্রে উৎপাদন নিরপেক্ষ থাকে উৎপাদন। তারপরে আমাদের যেটা লাগবে সম উৎপাদন রেখার কতগুলো বৈশিষ্ট্য আছে। তার একটি হচ্ছে সম উৎপাদন রেখা বাম হতে ডানে নিম্নগামী হয়। তারপর সম উৎপাদন রেখা মূল বন্দর দিকে উত্তল হয়। উপরের সম উৎপাদন রেখা অধিক উপার্জন বা অধিক উৎপাদন নির্দেশ করে। সর্বশেষ হচ্ছে দুটি সম উৎপাদন রেখা পরস্পরকে কখনো ছেদ করতে পারে না। তারপরে আমাদের লাগবে সম খরচ রেখা। সেটি হচ্ছে এই দুটি উপকরণের সংমিশ্রণে প্রাপ্ত রেখা যার প্রত্যেক বিন্দুতে ব্যয় সমান তাকে সম খরচ রেখা বলে। অন্যভাবে বলা যায় যে রেখার প্রতিটি বিন্দুতে উপকরণের সমন্বয় ভিন্ন তবে সমান খরচ নির্দিষ্ট করে তাকে সমখরচ রেখা বলে। তারপরে উৎপাদনকারীর ভারসাম্য লাগবে। উৎপাদনকারীর ভারসাম্য হচ্ছে উৎপাদনকারী সবসময় বেশি মুনাফা করতে চায়, তাই সে উপকরণ এমনভাবে নিয়োগ করে যার ফলে তার মুনাফা কী হয়, সর্বোচ্চ হয়। অর্থাৎ এখানে উনি দুইটি জিনিস করে উৎপাদনকারীরা, একটা নির্দিষ্ট খরচে উৎপাদন সর্বোচ্চকরণ করতে চায় আর নির্দিষ্ট উৎপাদনের জন্য ব্যয় সর্বনিম্নকরণ করতে চায়। তারপরে আমাদের যেই জিনিসটা লাগবে যে ব্যবসা সংগঠন বা বিজনেস অর্গানাইজেশন কাকে বলে। তার আগে আমরা জানি যে ব্যবসা হচ্ছে যে কোনো বৈধ কাজ করাকেই আসলে ব্যবসা বলে। তার জন্য প্রতিষ্ঠাটাও ব্যবসা। যেন একজন ফেরিওয়ালা ফেরি করতেছে, মুদি দোকানদারি করতেছে, সেলুন দিয়েছে, সবই এগুলো আসলে ব্যবসার উদাহরণ। প্রোডাকশন করতেছে, ব্যাংক, বিমা, মোবাইল, সব ব্যবসা। আর ব্যবসা সংগঠন হচ্ছে কোনো ব্যবসায় সংগঠনে নিয়োজিত থাকলে সেটাই ব্যবসা সংগঠন। অর্থাৎ কোনো কাজ করলে, ব্যবসার কাজ করলে ওইটাই কি ব্যবসা সংগঠন। তা আমাদের ব্যবসা সংগঠনের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখতে হবে যে ফার্মের আকৃতি কিন্তু একটা বড় বিষয়। কোনো লার্জ ফার্ম লার্জ স্কেল হয়, কোনো মিডিয়াম স্কেল হয়, তাহলে অতি ক্ষুদ্র হয়। এই 4-5 প্রকারের প্রতিষ্ঠান নর্মালি দেখা যায়। আর তারপরে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে। সরকারি মালিকানা যে সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালিত হয় সেটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানও আছে এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানও আছে। আর বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে যেখানে বেসরকারি উদ্যোগে যে সমস্ত ব্যবসা পরিচালনা করা হয় এবং স্থাপন করা হয় সেগুলি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। তার বেসরকারি প্রতিষ্ঠানের বাইরেও আমাদের কিন্তু অনেক রকম প্রতিষ্ঠান আমরা সমাজে দেখতে পাই। আমাদের সমাজে তার মধ্যে একটি হচ্ছে সমবায় সংগঠন, একটি হচ্ছে এক মালিকানা কারবার, একটি হচ্ছে অংশীদারি ব্যবসা সংগঠন, আর একটা হচ্ছে কোম্পানি। মূলত 4 প্রকারের ব্যবসা প্রতিষ্ঠানই বেসরকারিভাবে বাংলাদেশে বেশি দেখা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতি হচ্ছে সমবায়ের যে আলাদা আইন আছে, সমবায় আইন, সেটা 2001 সালে সমবায় আইনে বলছে যে সদস্য সংখ্যা হবে 20 জন হতে, আর যদি এখন 20 জন পর্যন্ত 20 জন হতে পারে আর কি। অর্থাৎ 2001 সালের সমবায় আইন অনুযায়ী সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা 20 জন। আগে ছিল 84 সালে ছিল এটা 10 জন। তার মানে এটার কৃত্রিম ব্যক্তিসত্তা আছে। তার সব শ্রেণীর মানুষ এটা পেশায় আসতে পারে। সমবায় সমিতির যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী এটা পরিচালিত হয় এবং সদস্যদের কল্যাণ করাই এটার মূল উদ্দেশ্য। আর মূলধন পাওয়া যাবে হলো সদস্যদের কাছ থেকে, তবে কোনো সদস্যই মোট মূলধনের বেশি শেয়ার কিন্তু কিনতে পারে না। তারপরে সমবায় সমিতির নিবন্ধনের সময় যে পরিমাণ মূলধনের উল্লেখ থাকে তার চেয়ে বেশি মূলধন সংগ্রহ করার ক্ষমতা কিন্তু সমিতির নাই আর কি। তারপরে মুনাফা বন্টনের মধ্যে 20% মুনাফা সঞ্চিত হিসাবে রাখতে হয় আর কি পরবর্তীতে। তো এইভাবেই একটা দেশে সমবায় সংগঠন পরিচালিত হয়। এর সুবিধাই বেশি, কিছু অসুবিধাও যদিও আছে, কিন্তু এর সুবিধাটাই কিন্তু বেশি।
দ্বিতীয় হচ্ছে এক মালিকানা সংগঠন, মানে যেইটার মানে মালিক পরিচালক সবই কি উদ্যোক্তা একজন, তাকেই বলা হয় কি এক মালিকানা সংগঠন। এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন এটা একক মালিক থাকে, সহজে গঠন করা যায়, পুঁজি কম লাগে, আয়তন ছোট, আইনগত সত্তা আলাদা নাই, ব্যক্তির সাথেই থাকে, দায় কিন্তু অসীম, ঝুঁকিটা একক, মুনাফাও একক, পরিচালনা একক, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ করা যায়, গোপনীয়তা থাকে। হ্যাঁ, গোপন মানে প্রত্যক্ষ মালিক নিজেই যেহেতু করে, এটা মানে সুবিধা এইগুলো আর কি। অসুবিধা হচ্ছে যে এটার মানে সীমিত মূলধন, যেহেতু একজনই লোক, অসীম দায় থাকে, সীমিত ক্ষমতা, পৃথক সত্তার অভাব, সীমিত আয়তন ইত্যাদি। দ্বিতীয়ত যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবারটি 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। এরও কতগুলো বৈশিষ্ট্য আছে, এটাও সহজে গঠন করা যায়, অধিক মূলধন পাওয়া যায়, দলগত প্রচেষ্টা হয়, দক্ষ ব্যবস্থাপনা, যৌথ সিদ্ধান্ত নেওয়া যায়, ঝুঁকি বন্টন করা যায়, নমনীয়তা আছে, ঋণের সুবিধা আছে, বিশেষায়ন আছে, আর্থিক সঙ্গতি ভালো, নতুন অংশীদার নেওয়া যায়, অভিন্ন স্বার্থ, তারপরে মিতব্যয়িতা হয়, গোপনীয়তা হয়, অধিক জনসংযোগ হয়, সুনামও বৃদ্ধি পায়। কিন্তু এর কিন্তু অসুবিধাও কিছু আছে, যেমন স্থায়িত্বের অভাব, বিশ্বাসের অভাব, অসীম দায় থাকে, এটা মূলধনের সীমাবদ্ধতা থাকে, তারপরে সীমিত সদস্য হয়, সমঝোতার অভাব হয়, অনেক সময় পরিচালনায় বিঘ্ন ঘটে, পৃথক সত্তা নাই, অপচয় হয়, গোপনীয়তা অনেক সময় হ্যাম্পার হয়, তারপরে যৌথ দায়িত্বের ঝুঁকি থাকে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণের সমস্যা হয়, অযোগ্য অংশীদারদের দায় বহন করতে হয়, এইসব আর কি অসুবিধা। আর যৌথ মূলধনী কারবারের কিছু গঠনটা হচ্ছে এটা 1994 সালের আইন অনুযায়ী চলতে হয়, এবং এর বৈশিষ্ট্য সুবিধাই বেশি, যেমন এটা চিরন্তন সত্তা থাকে, শেয়ারে বিনিয়োগ করা যায়, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা যায়, কৃত্রিম ব্যক্তির সত্তা থাকে, দক্ষ ব্যবস্থাপক সৃষ্টি করা যায়, বৃহদায়তন শিল্প স্থাপন করা যায়, কার্যকর ব্যবস্থাপনা পাওয়া যায়, কার্য বিভাগ করা যায়, সীমাবদ্ধ দায়, গবেষণায় অংশ নেওয়া যায়, উন্নত প্রযুক্তির ব্যবহার করা যায়, বিপুল কর্মসংস্থান হয়, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়, হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন। এরও কিন্তু অসুবিধা আছে, যেমন এটা গঠন হলো জটিল, অদক্ষ ব্যবস্থাপনা, অনেক সময় আইনের অনেক কড়াকড়ি থাকে, স্বজনপ্রীতি হয়, অগণতান্ত্রিক হয়, তারপর সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, তথ্যের গোপনীয়তা থাকে না, এটা ব্যয়বহুল, নমনীয়তা, শ্রমিক মালিক দ্বন্দ্ব হয়, বিজ্ঞাপনের ব্যয় অত্যাধিক হয় ইত্যাদি। এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার সংগঠন। আশা করি সবাই আলোচনা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।